দোস্তরা, হাওড়া জাংশনে একটা ট্রেন দিল্লি যাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল। আর রেলওয়ে স্টেশনে শত শত লোক বসে অপেক্ষা করছিল। আর তাদেরই সবার মাঝে একটা খুব সুন্দর যুবতী মেয়েও বসেছিল। তখনই সেই মেয়েটার উপর তার ৬ বছর আগের তালাকপ্রাপ্ত স্বামীর নজর পড়ে। আর তারপর সে তার একটু কাছে আসে, এটা দেখার চেষ্টা করে যে এখন তার জীবন সঙ্গী কে, কার সাথে এ তার জীবন কাটাচ্ছে, আর এমন ট্রেনে কোথায় যাচ্ছে। এখন দোস্তরা ট্রেন এসে যায়, আর সেই মেয়েটা স্লিপার কামরায় উঠে যায়। কিন্তু তার তালাকপ্রাপ্ত স্বামীর টিকিট সেই ট্রেনে এসি কামরার ছিল। কিন্তু সেও তার তালাকপ্রাপ্ত স্ত্রীর পিছু নিয়ে স্লিপার কামরায় উঠে যায়। দোস্তরা, সেই ছেলেটা তার তালাকপ্রাপ্ত বউয়ের সাথে তার পাশের সিটেই বসার তাক লাগিয়ে যায়, আর ভাবে যে কোনোভাবে আমি আজ রাতের যাত্রা এর সাথেই করব। দোস্তরা, খুবই রোমাঞ্চকর আর মনোরঞ্জক গল্প আছে। গল্প শুরু হওয়ার আগে আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর এই ভিডিও একটা লাইক করে দিন। দোস্তরা, সেই মেয়েটার নাম অনামিকা হয়, আর সেই ছেলেটার নাম শঙ্কর হয়। দোস্তরা, দুজনের বিয়ে প্রায় ৮ বছর আগে পুরো রীতিনীতি মেনে হয়েছিল। কিন্তু বিয়ের ২ বছর পরেই, অর্থাৎ ৬ বছর আগে তালাক হয়ে যায়। দুজনের ভুল বোঝাবুঝি ছিল। এতে দুজনেই সমান অংশীদার ছিল, কারণ তালি এক হাতে কখনো বাজে না। কিন্তু ফিলহাল তালাক হয়ে গিয়েছিল। এখন ট্রেন চলতে শুরু করে। অনামিকা তার টিকিট অনুযায়ী স্লিপার কামরায় উঠেছিল, আর তার সিটের দিকে এগোচ্ছিল। তো তার তালাকপ্রাপ্ত স্বামীও তার পিছন পিছন স্লিপার কামরায় উঠে যায়, কারণ তার টিকিট এসি কামরার ছিল। কিন্তু তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেখে নিজেকে রোখা যায় না। অনামিকা একটু উদাস বসেছিল, কিন্তু আজও সেই সৌন্দর্য, সেই রৌনক তার মুখে ঝলকাচ্ছিল। তো শঙ্কর ভাবে যে ইয়ার আজ ৬ বছর পর দেখা গেল, চলো কোনো না কোনো উপায়ে এর সাথে আজ যাত্রা করা যাক, এর সাথে কিছু কথাবার্তা করা যাক। আর তাই সে তার এসি কামরার টিকিট ছেড়ে তার পিছনে স্লিপার কামরায় উঠে গিয়েছিল। তো দোস্তরা, অনামিকা কামরায় একটু এগিয়ে গিয়ে সাইডের সিটে বসে যায়। সেখানেই তার টিকিট ছিল। শঙ্কর ঠিক তার পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়, আর দেখার চেষ্টা করে যে হয়তো কি জানি এর সাথে আর কেউ আছে কিনা। তো যদি থাকে তো এখনই এর সাথে এসে বসে যাবে। কিন্তু যে কেউ তার সিটে বসার চেষ্টা করে, সে তৎক্ষণাৎ তাকে সেখানে বসতে মানা করে দেয়, বলে দেয় এখানে বসবেন না, এটা আমাদের সিট। ১-২ জন বলেও ছিল, ম্যাডাম এখনও ২-৩ ঘন্টায় নেমে যাব, পরের স্টেশন পর্যন্ত বসতে দিন। কিন্তু সে বলে দেয় যে আমার শরীর ঠিক নেই, আমি এখানে শুয়ে আরাম করব, আমি কাউকে এমনি বসতে দিতে পারি না। এখন দোস্তরা শঙ্কর পিছনে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল। অনামিকা জানালার বাইরে দেখছিল আর যাত্রার আনন্দ নিচ্ছিল। যে কেউ বসতে আসে তাকে সে মানা করে দেয়। এখন শঙ্কর ধীরে ধীরে যায় আর তার ব্যাগ তার সিটে রেখে দেয়। ব্যাগ রাখা দেখে সে রাগে বলে, আরে এখানে কোথায় রাখছেন, এটা আমার সিট, ব্যাগ সরান এখান থেকে। তো শঙ্কর বলে, ম্যাডাম আমি ১ ঘন্টায় নেমে যাব, আমার কোনো সিট পাচ্ছি না। আর এখন তো আপনি একা বসে আছেন, ঘুমোচ্ছেন না, যখন আপনি ঘুমোতে চাইবেন তখন আমি এখান থেকে চলে যাব। অনামিকার কাছে এই আওয়াজ কিছু চেনা চেনা লাগে। যখন সে তার দিকে তাকায় তখন অবাক হয়ে যায়, আর ২০-৩০ সেকেন্ড শুধু তাকিয়ে থাকে, কারণ সে তার তালাকপ্রাপ্ত স্বামী শঙ্করই ছিল। সে তাকে চিনে ফেলে আর তার পা গুটিয়ে ইশারা করে বলে যে বসুন। এখন দোস্তরা দুজনের হৃদয়ে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারপর শঙ্করই তার চুপ ভাঙতে বলে যে দিল্লি, নিজের ওষুধ নিতে যাচ্ছ কি? তো এতে অনামিকা বলে, আমার কি হয়েছে, আমি কেন যাব ওষুধ নিতে? তো শঙ্কর বলে যে না, আমি এখন তোমাকে কিছু লোকের কাছে বলতে শুনেছি আমার সিটে বসবেন না, আমার শরীর ঠিক নেই, আমাকে শুয়ে আরাম করতে হবে, আর তুমি বেশ উদাস বিরক্তও দেখাচ্ছ, আসলে কি ব্যাপার? তো অনামিকা বলে যে না না, আমার শরীর পুরোপুরি ঠিক আছে, আর যাই হোক আমার বিরক্তি, আমার উদাসীর কারণ জেনে আপনি কি করবেন, আপনার কি দরকার এই সব কথায়? এখানে বসে গেছেন তো, শান্তিতে বসে থাকুন, সে রাগে বলল। কিন্তু শঙ্কর কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে যে দিল্লি, কবে থেকে থাকছ? তো অনামিকা বলে যে আমি এখনও প্রথমবারই যাচ্ছি। এখন সে শুধু তাকে নিহারতে লাগে। অনামিকা জানালার বাইরে দেখছিল, আর কখনো মাঝে মাঝে এক নজর শঙ্করের দিকেও দেখে নিচ্ছিল। দোস্তরা, শীতের দিন ছিল। এখন ট্রেন তার গতিতে চলতে লাগলে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিতরেও আসতে লাগে। সব যাত্রী ঠান্ডা থেকে বাঁচতে কিছু না কিছু গরম কাপড় ওড়ার জন্য নিয়ে এসেছিল। তারা তাদের কাপড় কম্বল ব্যাগ থেকে ওড়তে লাগে।
অনামিকারও ঠান্ডা লাগে তো সেও তার ট্রিপলস ব্যাগ থেকে একটা উনি কম্বল বের করে তার পায়ে ঢেকে নেয়। কিন্তু শঙ্করের তো কোনো গরম কাপড় ইত্যাদি আনার দরকার ছিল না, কারণ সে তো এসি কামরায় যাওয়ার জন্য এসেছিল, আর তাতে কম্বল ইত্যাদি সবকিছু সামগ্রী সহজেই মিলে যায়। সে কিছুই তার সাথে নিয়ে আসেনি। তো যখন ঠান্ডা আরও বাড়তে লাগে তো অনামিকা তাকে জিজ্ঞাসা করেই নেয় যে আপনি কিছু ওড়ার জন্য আনেননি কি? তো শঙ্কর বলে যে আমার তো কিছু মনে পড়েনি, আর আমি তো এমনি চলে এসেছি। তো এতে অনামিকা বলে যে আপনার কিছু না কিছু গরম কাপড় আনা উচিত ছিল, এত বেশি ঠান্ডায় আপনার ঠান্ডা লেগে যেতে পারে। এখন দোস্তরা পরের স্টেশনে ট্রেন দাঁড়ায়। তো যে অনামিকার পাশের সিট ছিল তাকে অন্য যাত্রী বুক করেছিল, তো সে সেখানে বসার জন্য আসে। তাকে সেখানে বসতে দেখে অনামিকা বলে যে এতে কোথায় বসছেন, যে এখানে সামগ্রী রাখবেন না, এটা পুরো সিট আমাদের। তো সেই যাত্রী বলে যে ম্যাডাম কি কথা বলছেন আপনি, অর্ধেক সিট তো আমারও আছে এতে। সে বলে জি না, এটা পুরো সিট আমারই। দোস্তরা অনামিকা তার টিকিট বের করে শঙ্করকে দেখায়। শঙ্কর টিকিট দেখে অনামিকাকে বোঝায় যে দেখো অনামিকা, অর্ধেক সিট এদেরও আর অর্ধেক সিট তোমার। যখন তোমাকে ঘুমোতে হবে তো এদের বলে দিও এরা ওপরের সিটে গিয়ে শুয়ে পড়বে, আর এই নিচের সিট পুরোটা এতে তুমি শুয়ে পড়ো, কিন্তু এই অর্ধেক সিটে এদেরও অধিকার আছে। বেশিরভাগ লোক এই কথায় ঝগড়া করে নেয়, তাদের জানাই নেই। এখন শঙ্কর বোঝায় তো সে চুপ হয়ে যায়। ততক্ষণ সেই লোক যে যাত্রী হয় সে দাঁড়িয়েই থাকে। তারপর সে মাঝে বসার চেষ্টা করে, তো তাকে অনামিকা বলে যে এখানে কোথায় ঢুকে যাচ্ছেন? আপনার সিটে গিয়ে বসুন, যা আপনার সিট। তারপর সে বসতে বসতে উঠে যায় আর শঙ্করকে বলে ভাই সাহেব আপনি এদিকে আসুন, তো আমি আমার সিটে বসে যাব। তারপর সে সামনের সিটে গিয়ে বসে যায়, আর তারপর ট্রেন চলাও শুরু হয়ে যায়। এখন ট্রেন চলতে লাগলে ঠান্ডা আবার বাড়তে শুরু করে। যে নতুন যাত্রী এসেছিল সেও তার কম্বল বের করে ওড়ে নেয়। এখন দোস্তরা ঠান্ডা আরও বেশি বেড়ে গিয়েছিল। তো অনামিকা শঙ্করের ওপর তার চাদর ঢেলে বলে যে আপনি এটা ওড়ে নিন, কোথাও আপনার শরীর খারাপ না হয়ে যায় ঠান্ডায়। তো শঙ্কর বলে যে ছেড়ে দিন, আমার ঠান্ডা লাগে না। আসলে শীতের দিনে আমার কারো সাথে ঝগড়া হয়ে গিয়েছিল কম্বল নিয়ে, তখন থেকে আমার ঠান্ডা লাগে না। আর সে হাসতে লাগে। দোস্তরা একবার যখন এই স্বামী স্ত্রীর তালাক হয়নি, তো শীতের মাসে কম্বলের টানাটানি নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়ে গিয়েছিল, আর অনামিকা রাগে এসে সেই কম্বলের ওপর পানি ভর্তি বালতি উল্টে দিয়েছিল। তারপর সেই রাতে এই দুজনে অন্য কিছু ওড়ে কাটিয়েছিল। দোস্তরা শঙ্করের ইঙ্গিত সেই কথার দিকেই ছিল। অনামিকাও বুঝে গিয়েছিল। সেও হাসতে হাসতে বলে যে এতেও নিশ্চয়ই আপনারই ভুল ছিল। তো শঙ্কর বলে জি না, পরেরটাই তো সেটাই পানি ঢেলে দিয়েছিল, এখন বলো এতে আমার কি ভুল ছিল। এখন দুজনে হাসতে লাগে। তারপর যাত্রা এমনি চলতে থাকে। ধীরে ধীরে খাওয়ার সময় হতে লাগে। তো অনামিকা শঙ্করকে বলে যে আপনিও খেয়ে নিন। তো শঙ্কর বলে ইয়ার আমি তো খাওয়ার জন্য কিছু আনিনি, কেউ কিছু বিক্রি করতে আসবে তো আমি কিনে খেয়ে নেব, তুমি খাও। তো দোস্তরা অনামিকা বলে হ্যাঁ আমার তো খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আপনার তো হয়তো অন্য কোনো সময় খাওয়া দাওয়ার, আর সেটা তুমি তোমার এই ব্যাগে রেখেই রেখেছ। তো শঙ্কর বলে আরে ইয়ার এমন কোনো কথা নেই যেমন তুমি ভাবছ, এখন এমন কোনো কথা নেই, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। তো অনামিকা এটা শুনে অবাক হয়ে যায়, বলল এটা কবে হলো? সে বলল ৩ বছর হয়ে গেছে, আমি এখন পুরোপুরি খাই না আর কখনো জীবনে খাবো না। অনামিকা বলে আমার আপনার কথার বিশ্বাসই হচ্ছে না, আপনি মিথ্যে বলছেন। তো সে বলে তোমার কসম, সত্যি আমি এখন খাওয়া ছেড়ে দিয়েছি। তো অনামিকা বলে আমার কসম খাচ্ছেন, আসলে আমি কে আপনার? তো বলে যে কারো কসমই খেয়ে নেব, মা কসম আমি এই অভ্যাস ছেড়ে দিয়েছি। দোস্তরা অনামিকা পুরোপুরি অবাক হয়ে যায়, বলে যে যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিয়েছিলেন, এত বিতর্ক হয়েছিল, সবকিছু আপনার জানা আছে, এখন গিয়ে আপনার এই কথা বুঝে এসেছে, আর এখন আপনি মদের নেশা ছেড়েছেন। কাশ আগেই ছেড়ে দিয়েছিলেন, খৈর সুস্থ হয়ে গেছেন। আমি তো ঈশ্বরের কাছে এই দোয়াই করব যে সদা আপনি এই দোষ থেকে দূরে থাকুন। এই কথা শুনে আমার খুব খুশি লাগলো যে আপনি খাওয়া ছেড়ে দিয়েছেন। সত্যি বলতে আমার খুব স্বস্তি লাগলো আপনার এই কথা শুনে। দোস্তরা এই দুই স্বামী স্ত্রীর মাঝে তালাকের সবচেয়ে বড় কারণও এটাই ছিল যে শঙ্কর খুব বেশি মদ খেত, তার মা বাবার কথাও শুনত না, সব সময় মদের নেশায় ডুবে থাকত, অনামিকাকেও ত্যক্ত রাখত, তাকে সেই ভালোবাসা দিত না যার সে হকদার ছিল। আর তার এই সব অভ্যাসে সে বিরক্ত হয়ে 2 বছরেই ক্লান্ত হয়ে গিয়েছিল। নিজের শঙ্করের মা বাবাও অনামিকাকে এটা বোঝাতে বলেছিল যে বেটি দেখো এ তো সুস্থ হওয়ার নয়, তুমি তোমার জন্য অন্য ছেলে দেখে নাও, তো হয়তো তোমার পরের জীবন সাজে যাবে। এ তো খুবই নালায়ক, নিকম্মা। দোস্তরা অনামিকাকে তার শ্বশুরবাড়ির লোকেরাও খুব বুঝিয়েছিল যে একে ছেড়ে তোমার বাড়ি চলে যাও। যদিও সে শঙ্করকে খুব ভালোবাসত,
কিন্তু তার এই মদ খাওয়ার অভ্যাসে বিরক্ত হয়ে গিয়েছিল আর শেষমেশ তাতে ক্লান্ত হয়ে হার মেনে তার থেকে তালাক নিয়েছিল, তার বাড়ি চলে গিয়েছিল। তারপর অনামিকা বলে যে আমার সত্যিই খুব খুশি লাগছে এই কথায় যে তুমি এখন খাওয়া ছেড়ে রেখেছ। আর বলো বাড়িতে সবাই কেমন আছে, মা বাবা কেমন আছেন, আপনার ছোট বোন কেমন আছে? আমার তাদের সবার খুব মনে পড়ে। দোস্তরা, যে শঙ্করের ছোট বোন ছিল তার অনামিকা ভাবিকে খুব মানত। শঙ্কর বলে মা বাবাও ঠিক আছে, ছোট বোনের তো বিয়ে করে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে। তারপর সে জিজ্ঞাসা করল তুমি করনি কি? তো শঙ্কর বলল না, আমি এখনও করিনি। গ্রামে আমার নাম খুব খারাপ হয়ে গিয়েছিল, তো আমি গ্রাম ছেড়ে এখন শুধু দিল্লিতেই থাকি। মা বাবাও সাথেই থাকেন, কিন্তু পাহাড়ের মতো হয়ে গেছে জীবন, এমন একা কাটছে না। ভাবছি যে কারো সাথে বিয়েই করে নি। তারপর শঙ্কর অনামিকাকে জিজ্ঞাসা করে যে তুমি বিয়ে করে নিয়েছ না কিনা। তো অনামিকা বলে এখনও তো করিনি, কিন্তু আমি দিল্লি এই সূত্রেই যাচ্ছি। আমার এক বন্ধু দিল্লিতে থাকে, সেই একটা ছেলে দেখে রেখেছে, তো যদি আমার ছেলেটা পছন্দ হয় তো হয়তো আমি বিয়েই করে নেব। এখন শঙ্কর যখন এই কথা শোনে তো খুবই উদাস হয়ে যায়। তারপর বলে যে আমি এখন খাই দাই না, সুস্থ হয়ে গেছি, কাউকে বিরক্ত করি না। তার ইচ্ছা এটাই হচ্ছিল যে ভালো। অনামিকা নিজেই বলে দেয় যে চলো, এমন কথা তো আমি এখন তোমার সাথেই থাকব। কিন্তু অনামিকা বলে যে এটা তো খুবই ভালো কথা, আর আমি ভগবানের কাছে এই দোয়াই করব যে তোমাকে একটা সুন্দর আর সুশীল মেয়ে মিলে যাক। দোস্তরা, রাত বেশ হয়ে গিয়েছিল, তো অনামিকা বলে যে আমার কাছে 2টো রুটি আছে, এসো সাথে বসে খেয়ে নি। শঙ্কর বলে যে 2টো রুটিতে না তো তুমি ঠিক খেতে পারবে না, আমিও খেতে পারবো, কি লাভ, কারো একজনেরই পেট ভরবে, তুমি খাও। তো সে বলে যে কোনো কথা নেই, এমন করো স্বামী স্ত্রী মনে করেই ভাগ করে খেয়ে নি। যতটুকু আছে আমরা আগেও অনেকবার এমন অ্যাডজাস্ট করে খেয়েছি, আর যাই হোক এখন তুমি সুস্থ হয়ে গেছো, তো চলো অন্তত আজ আমার হাতের বানানো রুটি খেয়ে নাও। দোস্তরা, তখনই ট্রেনে একটা বিরিয়ানি বিক্রেতা ঢোকে, চেঁচাচ্ছিল আর বলছিল বিরিয়ানি নাও, বিরিয়ানি নাও। শঙ্কর তার কাছ থেকে 2টো বিরিয়ানি কিনে নেয়, আর তারপর দুজনে সাথে বসেই খুশি খুশি খেয়ে নেয়। খাওয়ার পর যে অন্য যাত্রী ছিল সে বলে যে আমি এখন ওপরে শোয়ার জন্য যাচ্ছি, এখানে নিচে আপনারা যেমন চান অ্যাডজাস্ট করে নিন। আর তারপর এই দুজনে একে অপরের সাইড করে একই কম্বলে শুয়ে পড়ে। এখন দুজনের কারোরই ঘুম আসছিল না। অনামিকার স্মৃতিতে শঙ্কর পুরোপুরি বদলে গিয়েছিল, আর এটাই ভাবছিল যে কত ভালো আমার স্ত্রী ছিল, কিন্তু আমার এইসব নোংরা অভ্যাসের কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। কাশ আমাকে আবার নিজের করে নিত, বা আমি কিছু সাহস করে অনামিকাকে বলার। এই সব কথা দুজনের মাথায় চলছিল, আর এমনি আধা রাত কেটে যায়। তখন অনামিকা উঠে বসে আর শঙ্করকে জিজ্ঞাসা করে যে তোমার ঠান্ডা লাগছে কি? তো শঙ্কর বলে যে হ্যাঁ লাগছে। তো বলো কি করি তারপর? তো অনামিকা তার ব্যাগ থেকে একটা উনি মাফলার বের করে শঙ্করের কান থেকে জড়িয়ে দেয়, বলে এখন আরাম করে ঘুমো, এতে তোমার স্বস্তি মিলবে। দোস্তরা, সকাল হয়ে যায়, দুজনে ওঠে, চা নাস্তা করে, আর তারপর ট্রেন দিল্লি জাংশনে দাঁড়ায়। এই দুজনে সেখানে একসাথে নেমে পড়ে। শঙ্কর অনামিকাকে তার মাফলার ফেরত দেওয়া লাগে আর বলে যে খুবই ভালো মাফলার লাগছে, যা তুমি নিজের হাতে বুনেছ, কিন্তু এ তো জেন্টসের জন্য। তো অনামিকা বলে হ্যাঁ, আমি তাদের জন্যই বানিয়েছিলাম যাদের সাথে আমি বিয়ে করতে যাচ্ছি, কিন্তু যদি তোমার পছন্দ হয় তো রেখে দাও, আমি তাদের আরেকটা বুনে দেব। দোস্তরা, সে সেই মাফলারটা তার ব্যাগে রেখে নেয়, তারপর তার পকেটে হাত ঢোকায়, তো 3000 বেরোয়। সে সেই টাকা অনামিকাকে দেওয়া লাগে যে এই টাকা আপনি রেখে দিন, কিন্তু অনামিকা বলে যে এইসবের কোনো দরকার নেই, আমার বন্ধু আসছেই, আপনি এই টাকা নিজের কাছে রেখে দিন, এমন টাকা নেওয়া দেওয়ার কোনো কথা নেই। তো তারপর সে বলে যে তো আপনি আমার সাথেই চলুন, তোমাকে যেখানে যেতে হবে আমি তোমাকে সেখানে নামিয়ে দেব। তো সে বলে ছেড়ে দিন, বাস আমার বন্ধু এখানেই আসার জন্য বলছিল, আপনি চলে যান। দোস্তরা, শঙ্কর সেখান থেকে উদাস মুখ নিয়ে চলে যায়। এতক্ষণে অনামিকার বন্ধু জুলি আসে আর বলে যে আরে ইয়ার অনামিকা, কেমন আছিস তুই? আসতে কোনো অসুবিধে বিরক্তি তো হয়নি?
তো অনামিকা বলে যে না ইয়ার, কোনো প্রবলেম হয়নি যাত্রায়, কিন্তু ইয়ার আমি এখন তোকে কি বলবো, আমার যে তালাকপ্রাপ্ত স্বামী ছিল শঙ্কর, সেও আজ ঘুরতে ঘুরতে আমারই সিটে চলে এসেছিল। টিকিট তার কাছে ছিল না, তো আমারই সিটে বসে গিয়েছিল। এখন তোর থেকে কি লুকাবো, আগে থেকে খুব বেশি সুস্থ হয়ে গেছে, খাওয়াও ছেড়ে দিয়েছে সে। তাকে দেখে আমার খুব দয়া লাগছিল। হয়তো সে আমার থেকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাহস করতে পারেনি। আর যখন সে যাওয়া লাগলো, তো আমি সত্যি বলি তো আমার চোখে জলই এসে গিয়েছিল তাকে যেতে দেখে। তো জুলি বলে, হ্যাঁ, তো এখন মরতেও যে তাকে বেশি দয়া দেখানোর কোনো দরকার নেই, এখন তার অকলে ঠিকানায় আসবে। না, তুই কত ভালো, তুই কত সুন্দর আর সুশীল, তুই তাকে বলিসনি কি যে আমি বিয়ে করতে যাচ্ছি? তো বলল, হ্যাঁ, বলিয়েছিল তাকে যে আমি বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে খুবই উদাস হয়ে গিয়েছিল বেচারা। তো বলল, বাস বাস, এখন রহম করার বা দয়া খাওয়ার দরকার নেই। আমার সাথে চল, তোর জন্যে যে ছেলে দেখেছি আমি, তাকে তুই দেখবি না তো তোর মন খুশি হয়ে যাবে। এত ভালো ছেলে, সে কামানো খাওয়ানো আছে, তোর আর কোনো অসুবিধা থাকবে না। এখন জুলি অনামিকাকে তার রুমে নিয়ে যায়, আর শঙ্করও তার বাড়ি চলে গিয়েছিল। শঙ্করের শিলেমপুরেই জিন্সের একটা ফ্যাক্টরি ছিল। 30 থেকে 35 জন এতে কাজ করত। পরের সকালে শঙ্কর তার ফ্যাক্টরিতে যায়। দোস্তরা সেই ফ্যাক্টরিতেই যে অনামিকার বন্ধু ছিল জুলি, সেখানেই কাজ করত। জুলি শঙ্করের কাছে এসে বলে যে স্যার, সেই যে মেয়েটা আমি আপনার জন্যে দেখেছিলাম, যার বিয়ের কথা আপনার সাথে করে রেখেছিলাম, সে এখানে দিল্লিতে এসে গেছে আর আপনার সাথে দেখা করতে চায়। তো আপনার সাথে দেখার জন্যে ডাকবো কি? তো শঙ্কর বলে, হ্যাঁ ইয়ার, কেন না? তুমি তো খুব প্রশংসা করো তোমার বন্ধুর, যে খুব সুন্দর, খুবই সুন্দর, আমিও দেখতে চাই, দেখা করতে চাই। যদি আমার সে পছন্দ হয়ে যায় তো আমি বিয়েই করে নেব। দোস্তরা এখন জুলি সামনে সামনে আসে আর অনামিকা তার পিছন পিছন আসে। যেমনি অনামিকা অফিসের ভিতরে আসে, তো শঙ্কর তাকে দেখে টলে যায় আর বলে যে আরে, তুমি তো অনামিকা। বলে শঙ্কর, আব দোস্তরা। শঙ্কর তাকে দেখা মাত্র চমকে গিয়েছিল আর জুলিকে বলে যে এই তোমার বন্ধু? তো জুলি বলে, জি স্যার, এই। এখন দোস্তরা শঙ্কর অনামিকাকে বলে যে তুমি পুরোপুরি চুপ থাকো, আমি একটু আগে জুলির সাথে কথাবার্তা করি। তারপর সে জুলিকে বলে যে আরে ইয়ার জুলি, তোমার বন্ধু তো ভালো, সুন্দরও, কিন্তু এ তো বিবাহিত লাগছে, বয়স তো দেখো এদের। তুমি তো বলেছিলে যে মেয়ে পুরোপুরি কুমারী। তো জুলি হেঁচকি খেয়ে বলে, কুমারী? আপনার স্যারের কসম, আপনি চান তো এদের থেকেই জিজ্ঞাসা করুন, আমি মিথ্যে কি বলবো আপনার কাছে? শঙ্কর হাসতে হাসতে বলে, আরে ইয়ার জুলি, তুমি কেন আমার মিথ্যে কসম খাচ্ছ? এ অনামিকাই তো আমার প্রথম স্ত্রী, যার সাথে আমাদের তালাক হয়ে গিয়েছিল। এখন জুলি এই কথা শুনে শকড হয়ে যায়। সে তো শঙ্করকে বলে রেখেছিল যে মেয়ে কুমারী, মেয়ের মা বাবা গরিব। তো শঙ্কর অনামিকাকে বলে যে ইয়ার, এই জুলি যে আমাদের জন্য কোনো ফেরেস্তা থেকে কম নয়, এখনে আমাদের একে অপরের সাথে দেখার মাধ্যম বানিয়েছে। আর তুমি এখানে কাজ করা যে কোনো ব্যক্তির কাছ থেকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। আমি পুরোপুরি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, ভগবানের কৃপায় ভালো মতো টাকা আমি এখন কামাচ্ছি, তার মা বাবার সেবাও করি। তারপর সে বলে যে যখন ভগবান আমাদের এই সুযোগ দিয়েছেন, তো তুমি প্লিজ আমাকে একটা সুযোগ আর দাও, আমাকে নিজের করে নাও। আমি জীবনভর তোমাকে আমার রানী বানিয়ে রাখব। আর তুমি নিশ্চিত করতে পারো, এখানে যে কারোর কাছ থেকে আমার সম্পর্কে জেনে, আর তোমার বন্ধু তো সবকিছু বলেই রেখেছে, কারো বিশ্বাস না হয় তো এদের তো অবশ্যই বিশ্বাস হবে। দোস্তরা শঙ্করের এই কথা শুনে অনামিকার চোখে জল বইতে লাগে। সে বলে যে আমার এখন কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। অনামিকা তার কাছে আসে আর তাকে তার গলায় জড়িয়ে নেয়, আর একবার আবার এই দুজনে বিয়ে করে আর তার নতুন জীবনের শুরু করে, আর জুলির লাখ লাখ ধন্যবাদ করে। দোস্তরা এখন সন্ধ্যায় যখন এই তিনজনে খুশি খুশি শঙ্করের বাড়ি যায়, আর শঙ্কর অনামিকাকে তার মা বাবার সামনে এনে দাঁড় করিয়ে দেয় আর বলে যে দেখো মা বাবা, আপনাদের বউ আবার ফিরে এসেছে। অনামিকাকে দেখে এত বেশি তারা খুশি হয় যে যার কোনো ঠিকানাই ছিল না। দুজনকে আশীর্বাদ দিতে দিতে বলে যে বেটা, এ আমাদের বাড়ির লক্ষ্মী ছিল, একবার আবার ফিরে এসেছে। শঙ্করের মা বাবা জুলিরও খুব ধন্যবাদ করে, আর তারপর শঙ্কর হাসতে হাসতে বলে যে জুলি, এই কারণ যে তুমি সহজে আমার ফ্যাক্টরি সামলাতে পারো। তো দোস্তরা এই ছিল আজকের গল্প। যদি আপনাদের এই স্টোরি একটুও পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। মিলব একটা নতুন গল্প নিয়ে।